আমরা কথায় কথায় ষড়যন্ত্রের গন্ধ পাই, যেমন 5 আগস্টের পর তারেক রহমান দেশে ফিরে গিয়ে মায়ের সাথে দেখা করলে বিষয়টা সুন্দর ও স্বাভাবিক হতো, কিন্তু ঘটনা সেই রকম হইল না। শেষ পর্যন্ত খালেদা জিয়াই লন্ডনে গেলেন, এতে আবার অনেকে খুশিতে বগল বাজাতে শুরু করছেন এই ভেবে যে উনাকেও বোধহয় মাইনাস করা হলো। অনেকেই সুন্দর করে স্ট্যাটাস দিচ্ছে যে আর বোধহয় তাদেরকে দেশে ফেরত দেওয়া যাবে না, ফেরত দেওয়া হবে না। তার উপর আগুনে ঘৃতাহুতির মতন আছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পুরনো ফেসবুক স্ট্যাটাস। রবীন্দ্রনাথের পরে মনে হয় উনিই একমাত্র ব্যক্তি যিনি সর্ববিষয়ে কিছু না কিছু আগের থেকে লিখে রাখছেন। তিনি সরকারের দায়িত্বে আসার পর আপার এতিম বাহিনীর ফেভারিট পাস টাইম হইল বিভিন্ন ইস্যু ধরে উনার আগেকার বাণী চিরন্তনী উদ্ঘাটন করা, অথবা কোনো একটা খোপ বানায়া পিজন হলে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জায়গায় রাখা দেওয়া, এবং যখন যেটা লাগে তখন সেটারে বাইর করে নিয়ে আসা। এই বিষয়ের সাথে মিলাইয়া জনাব আসিফ নজরুলের একটা পোস্ট শেয়ার করে তারা বিমল আনন্দ পাইতেছেন। কোট, গুম বা খুনের ভালো বিকল্প হতে পারে কাউকে সরকারি ঘোষণায় অসুস্থ বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া। এ সবই কষ্ট কল্পনা, যার বুদবুদ বড় হইতে হইতে আরো বড় বুদবুদ হয়। শেখ হাসিনার সময় আমরা এরকম দেখছি, একবার ওঠানো হয়েছিল যে তার ক্যান্সার, একদম আওয়ামী লীগের ভিতরের কার নিজস্ব খবর দেওয়া বলা হয়েছিল যে শেখ হাসিনার ক্যান্সার, তিনি বেশি দিন বাঁচবেন না, তিনি এই জন্য জনসমক্ষে আসতেছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো বলা হয়েছিল যে তার দুই বোনে মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা এমন ধুন্ধুমার মারামারি লাগছে, তাদের মুখ দেখা থেকে বন্ধ, এইবার বোধহয় পাওয়ার স্ট্রাগল শুরু হলো। কিন্তু এই সবই আমার ধারণা, সবই ছিল হচ্ছে উইশফুল থিঙ্কিং। এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে এটা আসলে উইশফুল থিঙ্কিং এর চেয়ে বড় কিছু। মানে এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে ডুবন্ত লোকেরা না হয় খড়কুটা যারা বেঁচে থাকতে চায়, এরা যে কি ধরতেছে আল্লাহ জানে। যে কোনো সরকার, তারা ইউনূস সরকার হোক বা আর কেউ হোক, যদি মনে করে বিএনপিকে এভাবে মাইনাস করা সম্ভব হবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে। সেনাপ্রধান সস্ত্রীক বেগম জিয়াকে দেখতে গেছিলেন, এইটা নিয়েও বিভিন্ন কথা শোনা গেছে। এই ভদ্রতা, এই আদব আমাদের সাধারণ সামাজিকতা, ধর্মের অংশ তো বটেই। সেনাবাহিনীতে এইসব বিষয় আরো বড় ব্যাপার, মানে সাবেক সেনাপ্রধানের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া সস্ত্রীক, সেগুলি সেনাবাহিনীতে চলেই। বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয় সচরাচর ঘটে না। বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ, অন্তত 8-10টা সেনাপ্রধান তো এর মধ্যে পারই হয়েছেন, কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই। ওয়াকুরুজ্জামান কেন করলেন? হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে, এখানে ডুবেছে ঘাস, তা বৃষ্টিটা হইলো কোথায়? কোথাও না কোথাও তো হয়েছে, এটা কোথায় হয়েছে? আমাদের কি সাধ্য আছে পানির সোর্স খুঁজে বের করার? তা নাই। তাইলে নেক্সট বেস্ট কাজ হলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান। আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায়, তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন? আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তার কয়েকটা বলি আপনাদের। এক, নির্বাচন যবেই হোক এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকারে আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন, তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না? বিগত সেনাপ্রধানের কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন। আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন, কিন্তু এটা একটা কারণ হইতেই পারে, কারণ একটা এটা হইতে পারে। কিন্তু 2 নাম্বার, খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ। সেনাপ্রধান হয়তো সরজমিনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা। আমরা তো দিন বাইরের থেকে দেখা জানছি, বেগম জিয়া ডাক্তারের ভাষ্য থেকে জানছি, অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি, কিন্তু আসলে উনি কেমন আছেন, কতটুকু কর্মক্ষম আছেন, হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান। 3 নাম্বার, মানে থার্ড সিনারিও হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন, হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা, এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না। ইউনূস সাহেব যাই বলেন না কেন, এই অবস্থায় বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয়, বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা, হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন। বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজে কর্মে খুব অগ্রসর হতে পারবে না। বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে, তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায়। এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যাচ্ছে না, কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে তা ভিজিবল হতে হবে। সেনাপ্রধান হয়তো এটাও বলতে যাইতে পারেন সমর্থন চাইতে। 4 নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি। হুমকি শব্দটা একটু একটু হার্শ হইল, কিন্তু এটার আর কেমনে কম এটা বুঝতেছি না, দেখে প্রচ্ছন্ন হুমকি বলে রাখি। অর্থাৎ এইটা বলা যে, মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না, চাঁদাবাজি হাঙ্গামা সমান তালে চালিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে, তখন সামনে একটাই রাস্তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ। আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হবে, এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনূসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন, যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব। কিন্তু ম্যাডাম, আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল, এই পৃথিবীতে একজন শিকারী আর একজন শিকার। ডক্টর ইউনূস মনে করেন জগতের সকল প্রাণী একযোগে খুশি হতে পারে, সুখী থাকতে পারে, তা তো ঠিক না, আসলে তো পারে না, তাই না? কাজে এমন কেউ আসবে ডক্টর ইউনূসের বদলে, যিনি ডক্টর ইউনূসের মতো সদাশয় হবেন না। জুলাই আন্দোলনে এতগুলি মানুষ তো এই জন্য প্রাণ দেয় নাই যে আগের সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই, তাহলে তো হবে না, একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের। আগেই বলতেছি, এই সব কিছুই কিন্তু আমার অনুমান, মানে একদম অনুমান।
ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিয়েছেন নিউজের সম্পাদক নুরুল কবির। এত চমৎকার করে প্রশ্ন করলেন কবির ভাই, অসাধারণ। আর ক্ষমতা শীর্ষ থেকে ডক্টর ইউনূসের উত্তরে বিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি খোলাখুলি অনেকটা দার্শনিক ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়েছেন। রাজনীতিটা সাধারণত নিজেকে আড়াল করতে চান, একটা ডিফেন্স শিল্ড তৈরি করতে চান চারপাশে। বিগত 15 বছরে বা তারও আগের কোনো সরকার নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করেন নাই, অথচ প্রফেসর ইউনূস সরাসরি তার নিজের এবং তার ক্যাবিনেটের অনভিজ্ঞতার কথা স্বীকার করেছেন। তিনি বলছেন, নানা জায়গা থেকে আমরা এসেছি, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কাজে ওদের দোষ দেব কি করে? আমাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই, আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে আর কি জিজ্ঞেস করবো? এরকম কথা জীবনে শুনছেন? যাই হোক, উনার কোটেশন শেষ হয়, আমি বলি উনার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? আমার তো সেই কোয়ালিটি নাই, যেটুকু শান্তমতো করি, যদি লেগে যায় তো ভালো, না হলে আমাদের কপাল খারাপ। আমরা যারা 90s-এর লোক, তারা কিন্তু আমরা লটারির নাম ছিল যদি লাইগা যায়, মানে যদি লাইগা যায়। কোটেশন শেষ। বিনয় ভালো, কিন্তু এতটা? নুরুল কবির প্রশ্ন করেছেন, আমরা চাঁদাবাজির জন্য গুরুত্বপূর্ণ কাউকে গ্রেফতার হতে দেখি নাই, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডক্টর ইউনূস জবাব দিলেন, তাদেরকে ধরতে পারছি না জুত মতো। কবিরা আবার জানতে চেয়েছেন, এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? ডক্টর ইউনূস উত্তর দিচ্ছেন, সরকারের চোখ তো পরিষ্কার না আর কি। নুরুল কবিরের আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বললেন, আমরা মার্কেট থেকে তথ্য নিতেছি। এর আগে এরকম কথা কোথায় শুনছেন বলেন তো? কে এরকম, কার কাছে এরকম তথ্য থাকতো? হ্যাঁ, তথ্য থাকতো আমাদের একজনের কাছে, যার নাম দেওয়া হয়েছিল তথ্য বাবা জয়। নুরুল কবির জানতে চেয়েছেন, এই তথ্য দিয়ে কি হবে? এটা তো অ্যানালাইসিস হইলো, অ্যাকশন কি হবে? আরেক প্রশ্ন জবাবে ডক্টর ইউনূস বললেন, আমি তো জানি না। আপনি খোঁজ নিছেন? প্রশ্ন আসলো, তিনি বললেন নিব, আজকে গিয়ে নিব। কোটেশন শেষ। এটাতে মনে পড়লো, আমার এক বন্ধু ছিল, তারে আমি জিজ্ঞেস করলাম একদিন পরীক্ষার সময়, কিরে পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে? পরীক্ষার প্রস্তুতি এখন কেমনে নিব? প্রশ্ন পাইয়া জানবো যে কোনগুলি আসলে ইম্পর্টেন্ট, সেগুলি যাই না, সেগুলি গিয়ে প্রস্তুতি নিব। এটা তো পরীক্ষার পর হয়ে যাবে না? হইলে হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা তো শিখবো। তো উনি আজকে গিয়া শুনবেন আর কি কি করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, অথচ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কের কথাবার্তা ও আচরণেও সেই পতিত স্বৈরাচারের অনুরণনী পাওয়া যাচ্ছে। সম্প্রতি রিফাত রশিদ একটি স্ট্যাটাসে লিখেছিলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে 1 সপ্তাহের মধ্যে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। এর জবাবে কোনো রকম জবাবদিহিতার ধার দিয়ে না গিয়ে সমন্বয়ক মহাশয় বললেন, আন্দোলন করা লাগবে না, কালকে থেকে তুই দায়িত্ব নে। হাসান রোবায়েত একজন কবি, জুলাই আন্দোলনে তার বহু কবিতার লাইন স্লোগান হিসেবে লেখা হয়েছে দেয়ালে দেয়ালে। তিনি এর প্রতিবাদে নিজের প্রোফাইলে লিখলেন, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতে নাই, অথচ অভিমান আছে। বাহ, শুধু এই দায়িত্ব গান রিপ্লাই দিয়া দায়িত্বে অবহেলার জন্য ইমিডিয়েট তার রিজাইন দেওয়া বা তাকে স্যাক করা উচিত। এর জবাবে সেই ছাত্রলীগ কায়দায় বিভিন্ন নতুন আইডি থেকে কমেন্টে তাকে নাজেহাল করা হচ্ছে বলে লিখেছেন রোবায়েত। এই হইলাম আমরা। সমন্বয়ক বলেন আর ইন্টারনেট বিপ্লবী বলেন, নিজেদের ভুল স্বীকার করি না, নিজের কাজের দায়িত্ব নিই না, নিজের কাজটুকু ঠিকমতো করার কথা মনে থাকে না, বরং ফেসবুক, সোশ্যাল মিডিয়া 5 লাখ, 6 লাখ, 7 লাখ করে ফেলি বাংলা ভাষা ইংরেজিতে গান গাওয়া এক সেলিব্রিটির বিয়া নিয়ে। কেন? বিয়া কি মানুষ করে না? আর শীতকালে তো আরো বেশি করে, তাইলে? কিন্তু সে তো আগেও একটা বিয়ে করছিল, তো তার আগের বউও আরেকটা বিয়ে করছে, বা খুব ভালো, দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, কিন্তু এরকম আগে হয় নাই। কিন্তু এখনকার বউয়ের সাথে বয়সের ডিফারেন্স, এটা অভিনব। সেই সেলিব্রিটি, তার উপর গ্রাউন্ড ব্রেকিং খবর হলো এই মেয়ে অসহ্য স্পর্শ আসছিল না, তার পুরান প্রেমিক এখন আইসা কেন্দ্রে ভাষা দিতে বলতেছে, ও কেন আমাকে ছেড়ে গেল। বেটার কথা শুনেই তো বোঝা যায় কেন ছেড়ে গেল। সেলিব্রিটি তার হইতেছে না, এবার সেলিব্রিটি কফি লাগবে। আমরা